গল্প বাসর রাত। বাসর রাত। পর্ব 1। 18+ এলার্ট। আচ্ছা বাবু, এই কন্ডম দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোন মেডিকেল প্রমাণ থাকবে না? বাবু, আমার না ভয় করছে। ব্যথা লাগবে না তো? আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে। বাবু, বড় বোন বলেছে অনেক কষ্ট হয়। এত চিন্তা কিসের, দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা বলে সোহান চারুর দিকে এগিয়ে গেল। চারুর লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল। চারুকে দেওয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই চারু চোখ বুজে নিল। চারুকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে চারুর নাকের সাথে নাক লাগিয়ে দিল। চারু কিছুটা আঁতকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। সোহান চারুর হালকা লিপস্টিক ওয়ালা ঠোঁটটা আলতো করে তার ঠোঁট দিয়ে চেপে ধরে নাড়তে লাগল। সোহান চারুকে উঁচু করে নিয়ে হোটেলের বেডে ফেলে দিল। বেডে উঠে সে চারুর কোমরে চুমু দিতেই চারু সোহানকে তার বুকে জড়িয়ে ধরল। সোহান মুখ তুলে চারুর ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল। চারুকে শক্ত করে ধরতেই চারু কিছুটা ভয় পেয়ে গেল। সোহান একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে চারুর উপর শারীরিক অত্যাচার শুরু করে দেই। চারুকে তার বোন বলেছিল বাসর রাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না। তাই চারু সোহানকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছিল। কিন্তু সেদিকে শোভানের কোনো খেয়াল ছিল না। কিছুক্ষণ পর সোহান দুর্বল হয়ে চারুর বুকে নুয়ে পড়ে চারুকে একটা চুমু দিয়ে দেখে চারুর চোখে পানি, যেটা সোহান একদম সহ্য করতে পারে না। এই, তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে এমনিতেই জল এসেছে। সোহান বিছানা থেকে চারুকে তুলে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিল। চারুকে এভাবে প্রথম কেউ টাচ করাতে চারু কিছুটা লজ্জা পেল। দুজনেই ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ সোহান ফ্রেশ হয়ে এসে দেখে চারু আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে। বেনারসি শাড়িতে ভেজা চুলে চারুকে আরো সুন্দর লাগছিল। সোহান চারুকে আয়নার সামনেই কোলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল। এ কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। দুষ্টু, এত ভালোবাসা পেয়েও পেট ভরে না? না, তাই তো কোলে নিয়েছি। চারু শোভানের বুকে ঘুষি মারতে লাগল। সোহান চারুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দিল। চারু কিছুটা অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। চারদিকে আলোয় ভরা, আর ছাদের মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে। চারু শোভানের দিকে তাকাতেই সোহান চারুকে হ্যাপি বার্থডে জানালো। ততক্ষণে মনে পড়ল আজকে তার জন্মদিন। সে সোহানকে জড়িয়ে ধরল। সোহান চারুকে নিয়ে কেক কাটল। দুজন দুজনকে খুশির সাথে খাইয়ে দিল। হঠাৎ চারু খেয়াল করল শোভানের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। হুম, জানি তো এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে। হুম, অনেক। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। সোহান তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেই। চারুকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে। রাত প্রায় 8টা বাজে সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রুম থেকে সবকিছু নিয়ে বাইরে এলো। আগে থেকেই গাড়ি রেডি ছিল, সে চারুকে গাড়িতে বসিয়ে দিল। কি হলো সোহান, এত রাতে কোথায় যাবে? তুমি এখন বাড়িতে যাও। কেন, আমাদের তো তোমার বাসায় যাবার কথা। তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। চলো না, তুমিও সাথে আসো। না থাক, আমার একটু কাজ আছে। তুমি বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন? এমনি তুমি চলে যাচ্ছ তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না থাক, তুমি যাও। চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরল। সোহান চারুকে বলতে চাচ্ছিল চারু আমাকে মাফ করে দিও, কিন্তু বলতে পারল না। সে যে অপরাধ করেছে এটার ক্ষমার যোগ্য না। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। সোহান চারুকে গাড়িতে তুলে দিল। গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো শোভানের পাশ থেকে। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল সোহান ততক্ষণ দেখেই যাচ্ছিল। গাড়িটা অদৃশ্য হবার পর সোহান তার বাড়ির দিকে হেঁটেই রওনা দিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা। গল্প বাসর রাত। বাসর রাত।
পর্ব 2। সবার সারা পেকে নেক্স আসবে, নইলে আর দিব না। সোহান বড়লোক বাবার একমায় ছেলে। টাকার কারণে এলাকার বড় ভাই হিসেবে সবাই তাকে চিনে। এবার সে অনার্স 3 বর্ষের ছাত্র। আর চারু হলো সাধারণ পরিবারের মেয়ে। দেখতে বেশ সুন্দর। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারা দুজন একসাথেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। সোহান চারুকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো চারুকে বলতে পারিনি। কারণ চারু মাস্তান আর বড়লোকদের পছন্দ করত না। সে সোহানের হাবভাব আর প্রতিদিন পিছু করাতে সব টের পেত, কিন্তু কোনোদিন সোহানকে কিছু বলেনি। কিন্তু সোহান জানতে পারে যে চারুর পরিবার চারুকে জোর করে বিয়ে দিচ্ছে, তাও কাউকে না জানিয়ে। সোহান সেটা শুনে ঠিক থাকতে পারেনি, আর থাকবেই কেমন করে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে কি ছেড়ে দেওয়া যায়? তাই সে বন্ধুদেরকে দিয়ে চারুর বরকে মারধর করে গোপনে চারুকে নিয়ে এসেছে। চারু টের পায়নি, কারণ দুজনের নামই সোহান। সে চারুকে নিয়ে হোটেলে নিয়ে এসেছে রেপ করে, যাতে চারুর পরিবার শেষ পর্যন্ত তার সাথেই চারুকে বিয়ে দেয়। এর আগের ঘটনা সবার জানা, তাই চলুন আবার ফিরে যাই। সোহানের ড্রাইভার চারুকে তার বাড়ির সামনে নামিয়ে দেই। চারু গাড়ি থেকে নেমে দেখে বাড়িতে কোনো আওয়াজ নেই। চারু বাড়িতে ঢুকে পড়ে গিয়ে দেখে তার মা বাবা কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ চারুকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। চারুর মা চারুর কাছে যেতেই, মা তুমি নাকি অনেক অসুস্থ? কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার? আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি কিন্তু তোর বর তো হাসপাতালে। কি বলছো এসব? সোহান তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কে? কোন সোহান? কে আবার? ওই আমাদের চৌধুরীর ছেলে। চারু মা বাবা আর সবাই এ কথা শুনে অবাক হয়ে গেল। চারুর মা আবার কান্না শুরু করে দিল। প্রতিবেশীরা সবাই চলে যেতে লাগল। তখনই চারুর বোন চারুকে নিয়ে ঘরে চলে যাই। এই চারু, তুই কি বলছিস? সোহান কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে সোহান নিয়ে গিয়েছে? কখন আবার আমাকে তোমরা বাইরে গাড়িতে যখন উঠিয়ে নিলে? আচ্ছা, ও তোকে তো কিছু করেনি? বুবু, ও তো আমার। কি ও তোকে ভোগ করেছে? কেন বর আবার এসব করবে কেন? এটা তো বাসর রাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না। ও তোকে ব্যবহার করেছে। এটা বলে চারুর বোন চারুর সামনে একটা ছবি রেখে বলে, চারু, এটা তোর আসল বর। চারুর বোনের হাতের ছবি দেখে চারু কিছুটা চমকে গিয়ে পিছিয়ে যায়। সে কি দেখছে? এটা তো সোহান না। চারুর চোখ দিয়ে অনায়াসে জল পড়তে থাকল। চারুর বোন চারুকে ছুতেই এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে কাপড় খুলে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দেই। পানি ছেড়ে দিয়ে সাবান দিয়ে নিজেকে ধোয়ার চেষ্টা করছে, কিন্তু কেন যেন সোহানের স্পর্শের কলঙ্কের দাগটা আরও গেঁথে যাচ্ছে চারু শরীরে। ওদিকে সোহান রুমে গিয়ে এক গ্লাস জল খেতে গিয়ে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখল। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এভাবে চারুকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কি বা করার ছিল? সে চারুকে কখনোই ভুলতে পারেনি। সে সোজা তার বাবাকে গিয়ে সব বলে দেই। তার বাবা এসব শুনে চুপ করে বসে থাকে। হঠাৎ দরজায় কড়া নড়ল। সোহান কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে চলে গেল। দরজা খুলতেই দেখল চারুর মা আর বাবা চোখে পানি নিয়ে হাত জোর করে তার বাবার সামনে বসে পড়ল। কি হয়েছে তোমরা এত রাতে এখানে? স্যার, আমার মেয়ের সর্বনাশ হয়ে গিয়েছে। কেঁদে কেঁদে। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে আপনার ছেলে কেঁদে কেঁদে। এই ব্যাপার? আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? শুনু চারুর বাবা, কিছু জানাজানি হবার আগেই তুমি বাড়িতে চলে যাও। কালকে কাজী ঢেকে আমি এদের বিয়ের সব ব্যবস্থা পাকা করছি। চারু মা বাবা একথা শুনে কিছুটা অবাক হলেন। তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হল। চারু মা বাবাকে তার বাবা খুব আদরের সাথে বাড়ি পাঠিয়ে দিল। সোহান আড়াল থেকে আসতেই তার বাবা একটা মুচকি হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। সোহান খুশি হয়ে রুমে চলে গেল, কিন্তু তার চিন্তা হলো চারু কি তাকে মেনে নিবে? চারু যেরকম মেয়ে তাতে সে কখনোই মেনে নিবে না।
বিছানায় মাথা দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। অন্যদিকে চারু 1 ঘন্টা ধরে গোসল করার পর চোখের পানি নিয়ে বের হয়ে এলো। সে এখনো ভাবতে পারছে না যে সে একটা নষ্ট মেয়ে। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল চারুর। সে ভাবতেই পারেনি সোহান এভাবে তাকে ধোঁকা দিবে। সে তো সোহানকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করল কিভাবে? চারু ঘরের এক কোণে বসে নিজেকে ঢেকে চুপ মেরে বসে চোখের জল ফেলছে। রাতে না খেয়েই সারারাত কাটিয়ে দিল। চারুর মা বাবা বাসায় ফিরে আসলো, তাদের মুখে রয়েছে হাসির রেখা। চারুর মা তখন চারুর রুমের দিকে এগোলো চারুকে খবরটা জানাতে। চারু ভুল করে দরজাটা লক করতে ভুলে যায় আর তখনই চারুর মা রুমে ঢুকে একটা চিৎকার দেই। গল্প বাসর রাত। বাসর রাত পর্ব 3। চারু ভুল করে দরজা লক করতে ভুলে যায়। ওদিকে চারুকে দেখতে চারুর মা চারুর রুমের সামনে গিয়ে দরজা খুলতেই চিৎকার দিয়ে উঠে। চিৎকার শুনে তার বাবা আর বোন দৌড়ে চলে আসে। তারাও এসে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে চারুর বাবা বিছানায় উঠে চারুকে নামিয়ে একটা সজোরে থাপ্পড় মারে। চারু থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে। সবাই চারুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে চারু ভুল করে দরজা লক না করেই গলায় দড়ি নেবার সিদ্ধান্ত নেই, আর সে যখন উড়োনা পেঁচিয়ে গলার ভিতর নেই তখনই তার মা চলে আসে আর তারপরের ঘটনা তো জানতেই পারলেন। রাত প্রায় 4টা বাজে। চারুর মা বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। চারু তার মায়ের কোলে শুয়ে রয়েছে। মা, হ্যাঁ বল। মা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছিলে? আজ যদি আমি না থাকতাম তাহলে তোমাদের মানসম্মানটা যেত না। কেঁদে কেঁদে কি বলছিস এসব? হ্যাঁ মা, আমার জন্য আর তোমরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। আমি কি ক্ষতি করেছিলাম? এখন আমার কি হবে? সবাই তো আমাকে নষ্টা বলবে। কেউ আমাকে আর চাইবে না। কেঁদে কেঁদে হ্যাঁ, আছে একজন যে তোকে এখনো চাই। আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? যার জন্য এত কিছু সেই তোকে বিয়ে করবে। মায়ের কথা শুনে চারু তার মায়ের কোল থেকে উঠে পড়ল। ওই বদমাইশ আবার কি করবে? মদ গাঁজা খেয়ে বেড়াই আর মেয়েদের সাথে এমন করে। না মা, তুই ভুল বুঝছিস। সোহান খারাপ হতে পারে, কিন্তু ওর চোখে আমি তোর ভালোবাসাটা দেখেছি। মা, তুমি আর ওই কুত্তার বাচ্চার কথা আমার সামনে আর বলবে না। কিন্তু ওর সাথেই যে তোকে সারা জীবন কাটাতে হবে? কি বলছো মা? তা কখনোই হবে না। হবে। কারণ দুদিন পরেই তোর আর শোভানের বিয়ের তারিখ ঠিক হয়েছে। কিন্তু মা, ওই বদমাইশ আমাকে মেনে নিবে না? মেনে নিয়েছে। আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আমি কোনোদিনও ওকে মেনে নিব না। মরার আগ পর্যন্ত না। দেখ মা, এমন করিস না। চৌধুরীর ছেলে এমন কাজ নেই যেটা পারে না, আর তাছাড়া তুই চৌধুরী বাড়ির বউ হবি, এটাই বড় কথা। জানিস কত বড়লোকের মেয়ে ওই বাড়ির বউ হতে চাই? যাই হোক, আমি ওকে মেনে নিব না। ঠিক আছে। সেটা বিয়ের পরেই ভাবিস। আর শোন, কাল থেকে কলেজ যাস। চারু এমন কথা শুনে একটু বেশিই অবাক হলো। তার মা এসব কিভাবে বলছে? আর বাইরে বের হলে সবাই তাকে কি বলবে? তাকে দেখে তো সবাই হাসবে, থু থু ফেলবে। তবে চারুর মতে প্রতিশোধের আগুন জ্বলছে, সে সোহানকে উচিত শিক্ষা দেবেই। হঠাৎ ফোনের ওয়েলপেপারের দিকে তাকিয়ে দেখে তার বিএফ এর ফোন। চারু ভেবে নিয়েছিল হয়তো এখন তার সাথে তার বিএফ ব্রেকআপ করে নিবে। তাই সে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখে। সারারাত ওভাবেই কাটিয়ে দেই। সকালবেলা সবাই ঠিক রয়েছে, শুধু চারু বাদে। চারু ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বেকনিতে দাঁড়াই। ছাদ থেকে শোভানের রুমটা একদম সুন্দর করে দেখা যায়, কারণ শোভানের রুমটা এমনভাবে রয়েছে যেটা চারুর ছাদ থেকে সুন্দরভাবে দেখা যায়। সে মুখে হাজারো খারাপ ভাব নিয়ে অনিচ্ছা সত্ত্বেও শোভানের রুমে ভালোভাবে তাকাই। সে দেখে যে সোহান কি যেন একটা করছে আর চারদিকে বারবার তাকাচ্ছে। চারু ভাবল হয়তো সোহান কোনো মেয়েকে লুকানোর চেষ্টা করছে। তাই চারু আরো ক্ষেপে গেল আর চোখ ওখান থেকে নামিয়ে নিল। নিচে তাকাতে বেশ অবাক হয়ে যায়, দেখে তার বাবা ওইসব প্রতিবেশীদের সাথে আড্ডা দিচ্ছে। সে কিছু বুঝতে না পেরে রুমে এসে দেখে তার বোন তাকে খাবারের জন্য ডাকছে আর তার মা তাকে কলেজ যাবার জন্য রেডি হতে বলছে। চারু অবাক হলো তাদের চোখে মুখে কোন চিন্তার ভাব না দেখে।
চারুকে তার মা খাইয়ে দিয়ে চুপচাপ রুমে পাঠিয়ে দেই। কলেজের সময় হয়ে যাচ্ছে, চারু যাবে কি না যাবে সেটা ভাবছে। একদিকে তার বাসা থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে লোকলজ্জার ভয়ে সে বেরোতে পারছে না। অবশেষে চারুকে দেখা যাচ্ছে রাস্তার নামতে। হ্যাঁ, চারু শেষমেশ কলেজের উদ্দেশ্য রওনা দিয়েছে। তবে আজকে আর সে অন্য কিছু পরেনি, একটা রেশমি কালারের বোরকা আর মাথায় স্পাক বেঁধে মুখটা খোলা রেখে রওনা দিয়েছে। পথে চোখ নিচু করে একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছে। সে ভাবছিল হয়তো সবাই তাকে দেখে হাসবে, তাই আর চোখে তাকালো। কিন্তু চারু বেশ অবাক হলো, কারণ কেউ তার দিকে তাকিয়ে নেই, সবাই যার যার কাজে ব্যস্ত রয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ তাকে পিছন থেকে কে যেন তাকে ধাক্কা দিল। চারু ভয় পেয়ে, প্লিজ আমাকে কিছু করবে না। কিরে চারু, আজকে এমন করছিস কেন? মেয়েলি কণ্ঠ শুনে চারু তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। ওহ নীলা, তুই? হ্যাঁ, তো আসার পথে আমাকে ডাকলি না কেন? মনে ছিল না। চারু একটা কথা বলবো? হাসি দিয়ে। কি হা বল। ভয় পেয়ে। শুনলাম কাল রাতে নাকি তোর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর সে নাকি মাস্তান ছিল। ভাগ্য ভালো যে তোর সাথে বিয়েটা হয়নি। চারু নীলার মুখে এমন কথা শুনে নীলার দিকে তাকিয়ে থাকল। তার মানে রাতের ঘটনাটা কেউ জানে না? চারু তখন হাফ সেরে বাঁচল। সে কলেজ করে বাড়িতে চলে এলো। সে একটু শান্তি পেল যে কেউ কিচ্ছু জানে না। আর জানলেও মুখ খুলবে না, কারণ চৌধুরীর ছেলের বিরুদ্ধে গেলেই বিপদ। যেতে যেতে দুদিন কেটে গেল। আজ সেই লাল শাড়ি পরেই চারু বসে আছে স্টেজে। আর গাড়ি থেকে নামলো সেই পাঞ্জাবি পরে সোহান। সোহান আজ ভীষণ খুশি, কারণ সে তার চারুকে ফিরে পেয়েছে। সে চারুর পাশে গিয়ে বসল, যেটা দেখে চারুর আগে ফুসফুস করতে লাগলো। সোহান বসে হাতটা বাড়াতেই হঠাৎ চোখ বুজে নিল। হাতটা শক্ত করে ধরল আর হাত দিয়ে আস্তে করে রক্ত বের হতে থাকল। চারু তখন সুইটা সরিয়ে নিল। সোহান সেটা বুঝতে পেরেও হাসি মুখে মেনে নিল। ধীরে ধীরে সবকিছু মিটে গেল। চারুকে নিয়ে সোহান রওনা দিল। যাবার পথে চারুর সাথে সোহান কথা বলতেই ঠাস ঠাস। সোহান মুখ নিচু করে নিল। তবে এত বাজে ব্যবহারে সোহানের রাগ হয়ে গেল। চারু বাসর রাতে বিছানায় বসে তার বিএফ এর সাথে কথা বলছে, হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সোহান হাতে একটা বোতল, যেটা দেখে চারু ভয় পেয়ে যাই। সোহান দরজাটা আটকে দেই। চারুর কাছে গিয়ে কোন কথা না বলে বিছানায় ফেলে শাড়িটা খুলে কোমরে। সোহান দরজাটা আটকে দিয়ে চারুর কাছে গিয়ে চারুকে বিছানায় ফেলে দেই। লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলে মদের বোতলটা চারুর মাথার কাছে রেখে দেই। চারু জানতো এখন তার সাথে কি হতে চলেছে, তাই সে ভয় পেয়ে যাই। সোহান পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেই। চারুকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেই। কষ্ট সহ্য করতে না পেরে চারু চিৎকার দিয়ে উঠে। কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ সোহানের রুমের কোনো আওয়াজ বাইরে বের হই না। চারুর মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবার বিছানায় বসিয়ে দেই। এই তোর এত দেমাগ কেন? ওই ছেমরি কথা কস না কেন? চারু চুপ করে আছে। সোহান আরো রেগে যাই। গিয়ে কষে একটা থাপ্পড় মারে। চারু কষ্ট সহ্য করতে না পেরে রাগে মাথায় বলে ফেলে, তোর মতো কুত্তার বাচ্চার সাথে কথা বলার চেয়ে মারা যাওয়া ভালো। তুই তো একটা শুয়ার। সোহানের মাথাতে আগুন ধরে যাই। চারুকে টান দিয়ে বিছানায় ফেলে দেই। মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। চারু ব্যথায় নড়তে পারছিল না। সোহান চারুর বুকে মদ ঢেলে দেই। কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। চারুর কোমল ঠোঁটটা কামড়ে ধরল সোহান। চারুর ছোটার চেষ্টা করতে লাগলো। সোহান তখন মদের বোতল নিয়ে চারুর কোমরে জোরে কয়েকটা বাড়ি মারল। চারু মার খেয়ে চুপ করে কাঁদতে লাগল। ব্যথায় নড়তে পারছিল, শুধু মনে মনে বাঁচাও বাঁচাও বলছিল। সোহান চারুর পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভিতর। চারু আবার চিৎকার দিয়ে উঠল। সোহান চারুর উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। চারুর নড়ার শক্তি পর্যন্ত ছিল না, কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তবুও সোহান ক্ষুধা মিটিয়েই যাচ্ছে। এক পর্যায়ে সোহান ওভাবেই চারুর উপর ঘুমিয়ে পড়ে। চারু ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দেই। চোখ দিয়ে ঝরছে অঝরে পানি।
চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইল কিন্তু তার উঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কুকরাতে কুকরাতে কখন যেন চারু ঘুমিয়ে পড়ল। সকাল বেলা চারুর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে সোহান নেই আর তার গায়ে শাড়ি, কিন্তু তার পরনে শাড়ি এলো কিভাবে? সে তো সারারাত ড্রেসহীন ছিল। এই ভেবে সে বিছানা থেকে উঠে পড়ল। তাকিয়ে দেখে ফ্রেশ হবার জন্য তার সবকিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে তার শরীরে এক ফোঁটা ব্যথাও নেই। অবাক হয়ে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা উধাও হয়ে গেল। চারু ফ্রেশ হয়ে নিয়ে শোভানের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটা অবাক হলো। রুমের ভিতর রয়েছে সুন্দর জিনিস আর রয়েছে কিছু সামগ্রী যেটা দেখে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনাটা বেশ মনে আছে। একদিকে প্রচণ্ড রেগে আছে, আরেকদিকে ভয় পেয়েও আছে, না জানি আবার কি করে সোহান। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে তাই আজ থেকে সোহানকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা, সে সোহানকে শেষ করে দিতে চাইল। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সে সেদিকেই এগোতে থাকল। দরজা খোলা থাকায় ভিতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক্স জিনিসে ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে একটা টেবিলের উপর। গিয়ে দেখে কিছু প্রশ্ন রয়েছে, সেটা হাতে নিয়ে দেখে তাদের যে কলেজে পরীক্ষা রয়েছে সেটার প্রশ্ন পেয়ে চারুর তখন টের পেল সোহান কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভিতর টপ থাকত। আরেকটু এগোতেই দেখে সোহান একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল আর চারু দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো আর সাথে প্রশ্নপে নিয়ে এলো। চারু ভেবেছিল সোহান কিছুই টের পায়নি। রুমে গিয়ে বিছানায় বসতে শোভানের বোন ছোঁয়া এলো। হাই ভাবি, কেমন কাটলো বাসর রাত? চারু মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবার। তোদেরকে দেখতেই ইচ্ছে করছে না। সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবে? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে চলো, সবাই খাবার জন্য ওয়েট করছে তাই তোমাকে নিতে এলাম। সোহান যাবে না? ওর সময় হলেই চলে যাবে, তুমি চিন্তা করো না। ছোঁয়া চারুকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। চারু গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে আর এই পরিবারে অনেক মানুষ। শোভানের মা আসতেই চারু গিয়ে সালাম করল। তার মা চারুকে নিয়ে আদর করে বসিয়ে দিল। চারু এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ছোঁয়া, এরা এভাবে চুপ করে কেন? ভাবি, এটা এই পরিবারের আইন। বাবার আদেশ কেউ অমান্য করে না। ও তাহলে খাবার পরিবেশন করবে কখন? এই তো একটু পরেই, তুমি একটু বসো। চারু দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে, তবে তাদের দেখে কেউ বলতেই পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ চারু দেখল সোহান আসছে। কিন্তু তারা তো উপর তলায় ছিল, তাহলে কিভাবে সে নিচতলা দিয়ে এলো? সোহান গিয়ে চারুর পাশে গিয়ে বসল। চারু কিছুটা ভয় পেয়ে গিয়ে একটু নড়েচড়ে উঠতেই সোহান তার কাছে গিয়ে গল্প বাসর রাত। বাসর রাত পর্ব 4। চারু নড়েচড়ে উঠতেই সোহান তার কানের কাছে গিয়ে বলল, এভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। চারু চমকে গিয়ে ভাবল, সোহান কিভাবে টের পেল এই কাজটা। চুপ করে মাথা নিচু করে খাওয়া শেষ করল চারু। রুমে গিয়ে এই যে, তখন আমার পায়ে চিমটা কাটলেন কেন? মন চাইল তাই। আপনার যা ইচ্ছা তাই করবেন? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেটা ভাবার কি আছে? তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছি। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু? কোনো কিন্তু না। আপনার মতো খারাপ ছেলের সাথে সংসার করতে পারবো না। রাতে আমাকে যেভাবে মেরেছেন সেটা একদম অন্যায়। কি কই, গায়ে ব্যথা আছে কি? না মানে? মাথা চুলকাতে চুলকাতে। বিনা অপরাধে আমাকে দোষ দিবেন না। যাই হোক, আমি আপনাকে কখনোই মেনে নিব না। সোহান চারুর কাছে এগোতে লাগল। চারু ভয় পেয়ে পিছুতে থাকলো, ভাবল আবার কি মারধর করে। তোমার পিছনের চশমাটা একটু দেবে? চারু ভয় ভয় পিছন থেকে চশমাটা দিয়ে দেই। সোহান সেটা নিয়ে যাবার আগে চারুকে একটা ছোট্ট চুমু দিয়ে যাই। সোহান রুম থেকে চলে যাবার পর চারু বিছানায় বসে পড়ে
তার মাথায় এখনো ঢুকছে না কিভাবে রাতের ব্যথাটা উধাও হলো কেমনে? আর সোহান এত ভালো হলো কিভাবে? সে তো নেশা করে আর সেটা আমি নিজে দেখেছি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, সে তার বিএফকে ফোন দিল। এই তোমাকে এত ফোন দিলাম, তুমি ধরলে না কেন? অভি, আমার বিয়ে হয়ে গিয়েছে। কিভাবে হলো? আর কার সাথে? জোর করে বিয়ে করেছে চৌধুরীর ছেলে। কি, চৌধুরীর ছেলে? তাহলে এখন কি হবে? যাই হোক, আমি তোমাকে ছাড়া বাঁচব না অভি, আমি তোমার হতে চাই। কিন্তু সোহানকে তো কিছু করতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। আমি আর কি করব বলো? সোহান তোমাকে না ছেড়ে দিলে কখনোই তোমাকে ফেরত পাবো না আমি। তাহলে এখন কি করব? আচ্ছা শোনো, তাহলে তুমি সোহানকে অপমান করো সবার সামনে আর এত পরিমাণ খারাপ ব্যবহার করো যাতে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, আমি এটাই করব। চারু অভির সাথে কথা বলে রেডি হতে গেল, কারণ আজ তাকে নিজের বাড়িতে যেতে হবে। চারু সুন্দর করে সেজে নিল। তার মনে রয়েছে সোহানকে অপমান করা, কিন্তু তার ভয় যদি সোহান কিছু করে ফেলে। সে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে। যদিও কাছেই তাদের বাসা, তবুও গাড়িতেই রওনা দিল। গাড়ির ভিতর সোহান আর চারু পাশাপাশি বসে রয়েছে। তাদের মাঝখানের ব্যবধান মায় 1 হাত। দুজনের মুখেই কোনো কথা নেই। চারু ভাবছে কিভাবে সোহানকে অপমান করা যায়। আর সোহান ভাবছে রাতে মেয়েটাকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি। জোরটা ভেঙে সোহান বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? স্টোরি ওয়ার্ল্ড। চারু এদিক সেদিকে তাকিয়ে, আমাকে বলছেন? গাড়িতে তো আর কাউকেই দেখতে পারছি না। আমার ইচ্ছা হয়েছে তাই চুপ করে আছি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। আমার বউ আর আমার সাথে কথা বলবে না, এটা হয় নাকি? দেখুন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। বললেই হলো। হ্যাঁ, আমি আপনার বউ না। খবরদার আর আমাকে বউ বলবেন না। ওহ, রাতের ব্যবহারের জন্য সরি। আসলে একটু রেগে গিয়েছিলাম তাই মাথা ঠিক ছিল না। কোনো কথা বলবেন না। চুপচাপ আমাকে নামিয়ে দিবেন? ওহ, এভাবে বলছো কেন? একটা প্রশ্ন করব? না, একদম না। ওই ছেড়ি কথা বলতে অসুবিধা কি? না মানে বলুন। ভয়ে ভয়ে। কাউকে ভালোবাসতে? না, কাউকে ভালোবাসি না। তাহলে এভাবে আচরণ করো কেন? আমাকে ভালোবাসবে? জীবনেও না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। তাহলে বাজি হয়ে যাক। কিসের? তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে, তবে যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দিবেন। কথাটা শুনে সোহান কিছুটা অবাক হলো। ঠিক আছে। ইতিমধ্যে গাড়ি চারুর বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই, এই যে, ম্যাডাম এটা ধরুন। এইটা কি? কিছু না, এটা নিয়ে যান। চারু মনে মনে বলল, হারামজাদা, তুই টানতে পারিস না? আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও চারু ব্যাগটা নিয়ে দুজনেই বাড়ির ভিতর গেল। কলিং বেল চাপতেই চারুর বোন এসে দরজা খুলে দিল। সোহান যাবার জন্য পা বাড়াতেই একটা ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে চারু ভিতরে চলে গেল। চারুর এমন ব্যবহারে শুধু সোহান নয়, বরং চারুর বোন অবাক হয়ে গেল। তবে সোহান অনেকটা কষ্ট পেল, আর যেটা চারু চেয়েছিল সেটাই হলো। চারুর মা বাবা আসতেই সোহান তাদেরকে সালাম করল। চারুর মা বাবা সোহানকে অতি আদরের সাথে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। যদিও সোহান তাদের সাথে কথা বলতে লজ্জা বোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে সোহান কিছু মুখে দিল না। চারুর রুমটার দিকে এগিয়ে গেল। সোহান রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথায় পড়ল। সোহান কিছুটা ব্যথা পেয়ে চারুর বিছানার উপর বসে পড়ল। এই কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ওহ, দেখতে পারছো না মাথার উপর কি যেন পড়েছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নয়। আহ, অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিজে দেখে নিন। সোহান টের পেল এটা চারুর কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছা। সোহান কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশিই লেগেছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে চারুকে হাসি মুখে
ওহ, এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, যান যান, আমাকে বিরক্ত করবেন না তো। সোহান চোখের আড়ালের জলটা আড়ালেই মুছে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়েই গাড়িতে উঠে পড়ল। তবে যাবার সময় চারুর বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করেছিল সোহান মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহান গাড়িতে উঠে ভাবল হয়তো চারু অবশ্যই তাকে বাই বলতে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসলো না, তাই সোহান বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে চারু খুশিতে ফেটেই যাচ্ছে প্রায় ফেটেই যাচ্ছে। কারণ সে সোহানকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশিই ভারী ছিল, তাই চারু ভাবল হয়তো বেহুশ হয়ে যেতে পারে। তবে সোহান কষ্টটা সহ্য করে নেওয়ায় চারু কিছু বুঝল না। সোবহানের মাথাটা অনেক জ্বলছে। অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে নিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গিয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ডাক্তারকে ফোন না করেই সে তার কাজে চলে যায়। কিন্তু সোহান বুঝতেই পারল না এটার জন্য তার কি হতে পারে। ওদিকে চারু খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপর বসল। ভাবল কি আছে এর ভিতর যে, এটা আমাকে দিয়ে আনালো। ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভিতর একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা চারুর সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু সোহান টের পেল কিভাবে যে, এই কালার তার পছন্দের? শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। একপাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটাই হাত বুলিয়ে দেখে এই শাড়িটার মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না। তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। চারু গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। সোহান তার কাজের জন্য অফিসে গিয়ে নিজের কেবিনে বসে পড়ল। মাথাটা চিনচিন করাই কাজে মন বসাতে পারল না। সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে চারু তার বয়ফ্রেন্ডকে ফোন দিল। কেমন আছো বাবু? ভালো নেই? কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না। আমারও তোমাকে ছাড়া একটু মন টানছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব। না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, তুমি সন্ধ্যায় আমাদের প্রিয় হোটেলে দেখা করো। সত্যি তুমি আসছো? হ্যাঁ গো, রাত আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু। চারু খুশি হয়ে ফোনটা রেখে দিল। আজ তাকে দেখে সবচেয়ে খুশি খুশি লাগছে। ওদিকে সোহান ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গিয়েছে। তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে যাই। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে সব বন্ধুরা একসাথে, তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতের ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় সোহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চারুও ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। শোভানের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে চারু অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে শোভানের দেওয়া রেশমি শাড়িটাই পরল। সোহান রেডি হয়ে আয়নার সামনে থেকে বেরিয়ে পড়ল। তার ইচ্ছা ছিল চারুকে নিয়ে যাওয়া, কিন্তু চারু নাকাই নিজেই বেরিয়ে পড়ল। ওদিকে চারু শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। আজ শাড়ি পরে চারুকে একদম পরীর মতোই লাগছিল, যেটা দেখে চারু নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। চারু তার বিএফকে ফোন দিতেই সে বলল প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। সোহান গাড়ি নিয়ে রওনা দিল। দুজনের উদ্দেশ্য শহরের সেরা হোটেলে ডিনার করা, কিন্তু কেউ জানতো তারা একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। চারু একটা রিকশা ধরে হোটেলের দিকে রওনা দিল। সোহান ও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল।
ওদিকে চারুর বিএফ হোটেলে পৌঁছে সোহানকে না দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যে চারু হোটেলের সামনে এসে রিকশা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজনের বিপরীতমুখী রওনা হলো। একদম কাছ থেকে দুজন দু দরজা দিয়ে বের হলো। কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। শোভানের মনের ভিতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণেই ভাবল এত রাতে চারু এখানে আসতে যাবে কেন? সোহান ও তার বন্ধুরা চলে যেতেই চারু ভিতরে চলে গেল। হোটেল ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করল চারু। সবাই যেন খাওয়া বাদ দিয়ে তাকেই দেখছিল। চারু তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি চারুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে চারুকে প্রথম দেখছে। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। চারু গিয়ে অভির পাশে বসল। ওদিকে সোহান বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। ওয়েটার এসে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছো চারু? তোমাকে দেখে এখন একদম ঠিক আছি। মুচকি হেসে, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। ইচ্ছে করছে কাছে টেনে নিই। আমিও তোমাকে চাই, তাই আজকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলো তো? চারু, আমরা সোহানকে মেরে ফেলি? কি তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোন উপায় নেই। কিন্তু সোহানকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে। চারু কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিও হলো। তারা ফাইনাল যে তারা সোহানকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষে চারুর কাছে এগিয়ে গেল। কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নেই। ওদিকে শোভানের ঘুম আসছে না। এই একদিনেই কেমন যেন হয়ে গিয়েছে। চারুকে ছাড়া তার ঘুম আসছে না। মোবাইল নিয়ে চারুকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিলেও ফোন ধরছে না সে। সোহান বিছানায় গড়াগড়ি দিতে লাগল। কেন যেন তার অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে বারবার ফোন দেখেও চারু রিসিভ করল না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। বেইমান মেয়ের মতো সে তার স্বামীকে রেখে বিএফ বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার শোভানের সাথে করা উচিত ছিল। গল্প বাসর রাত পর্ব 5। চারু অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যা বলল যে সোহান তাকে এখনো স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসে। অভি চারুকে ইশারা করল কিছু একটার। পরক্ষণেই চারু বুঝতে পেরে রাজি হল না। অভি অনেকবার বলল, কিন্তু চারু বলল আগে আমাদের বিয়ে, তারপর সবকিছু। চারু এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনো ভারী ভারী লাগছে। তাই ব্যাগের হাত দিতেই দেখে একটা ছোট্ট বাক্স রয়েছে। সেটা বের করে খুলতেই আরো অবাক হয়ে গেল। ভিতরে রয়েছে একটা গোল্ডের চেনও, যেটা দেখতে একদম চমৎকার। রেশমি শাড়ি, আর এই চেনটা তার গলায় অনেক মানাবে। চারু বুঝতে পারল না সোহান তাকে এটা কেন গিফট দিল। তাই সেটা রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইল অন করে দেখে 10 বার শোভানের ফোন এসেছে। তবুও চারু কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়ল, আর সোহান চারুর ফোনের আশায় সারারাত জেগে রইল। তবে সোহান কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল চারু। কারণ আজ তাকে আবার ফিরে যেতে হবে। সে চাইতো শোভানের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। চারু ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগল। অন্যদিকে সোহান বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। চারুদের বাসায় পৌঁছে মা বাবাকে সালাম দিয়ে সে চারুর রুমে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। কে ছাড়ুন বলছি। সোহান এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে চারুর কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা, তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি তো। পাগল নাকি এভাবে কেউ জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিলে না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ হব, তাড়াতাড়ি বের হন। সোহান রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগল। কিছুক্ষণ চারু ছাদে চলে গেল, গিয়ে দেখে সোহান কেমন যেন তাকিয়ে রয়েছে অন্যদিকে। চারু শোভানের পাশে গিয়ে, আপনাকে বলেছি আমাকে যখন তখন ধরবেন না। তারপর ও কেন বারবার সেটাই করেন?
চারু তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। চারুর এমন কথা শুনে সোহান কিছুটা অবাক হয়ে গেল। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কি রকম? আপনি যদি 3 মাসের ভিতর আমার ভালোবাসাটা জিতিয়ে নিতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নিব। হঠাৎ এই কথাটা শুনে শোভানের মুখটা খুশিতে ভরে গেল। সেটা তো বাজিতে বলে দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাববো, আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন তাহলে সারাজীবন স্বামী হিসেবে মেনে নিব। এটা বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোন কথার আওয়াজ নেই। কিন্তু পরক্ষণেই চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন শাড়িটা আর ওই চেনও কিন্তু আমাকে অনেক মানিয়েছে। ওহ, নিশ্চয় অনেক খুশি হয়েছেন। হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। চারু কিছুটা ভাবল, তারপর হঠাৎ বলে উঠল, ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবে না। সোহান আর চারু সারাদিন ঘুরল। বিকেলবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি। তাই মন বেকা করে হাঁটতে লাগল। মন খারাপ আপনার? না, আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন জানতে পারি? এই যে, আশেপাশের সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না সবাই কত কি করছে, আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার 1 হাত ব্যবধান নিয়ে। এই জন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চাই না। শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ওহ, দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সোহান এসে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নেই। শোভানের বোনের সাথে আড্ডা দিয়ে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। সোহান রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে, সোফাই। কেন আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকব। এটা হতেই পারে না। পারলে তুমি গিয়ে সোফায় ঘুমাও। কোন গল্পে দেখছেন যে মেয়েদের সোফায় ঘুমাতে দেই? ছেলেরা নিজেই ঘুমাই। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নাই। মেয়ে বলে কি? ঠিক আছে দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান। কি কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন কিন্তু ওইটা খাবেন না। সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে চারু মাঝখানে একটা খাম্বার মতো কোলবালিশ রেখে দিল। সোহান দেখে অবাক হয়ে গেল, শালার বউ এত ফাজিল কেন? চারু কোলবালিশ রেখে বাল্ব অন করেই শুয়ে পড়ল। কি ব্যাপার, আলো নিভালে না কেন? এমনি কোন সমস্যা? সোহান আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাত চারদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে, হঠাৎ সোহান কিছু একটার ভর অনুভব করে জেগে গেল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে আর কোলবালিশটা তার পিছনে। হ্যাঁ, তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পিছনে দিতে গিয়ে চারু নড়েছে উঠল। সোহান চুপ করে রইল, তখন চারু আরো জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থায় চারুকে একদম অন্যরকম লাগছিল। সোহান চারুর পাতার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকাল বেলা চারুর ঘুম ভাঙতেই চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু শোভানের বুকের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। সোহান বিছানা থেকে উঠতেই, জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করেনি। তুমি নিজেই আমার উপর চলে এসেছ। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন।
তাহলে দেখুন তো কোলবালিশটা কার পিছনে আছে। চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনেই রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো সে কখন কোলবালিশ সরালো। সে সোবহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল আর চারুর আগে খরখর করতে করতে চলে গেল। এভাবে তাদের অনেকদিন পার হয়ে গেল গল্প করা আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিন নই জড়িয়ে ধরে নয়তো গায়ের উপর থাকত। কিন্তু চারু বুঝতে পারত না এটা কিভাবে হতো। আর সকাল বেলা এটা দেখে চারু রেগে গিয়ে ছটফট করত আর যেটা দেখে সোহান শুধু হাসত। প্রতিদিনের মতোই সোহান তার অফিসে বেরিয়ে যেত আর চারু অভির সাথে কথা বলত। তবে চারু সুযোগ পাচ্ছিল না সোহানকে শায়েস্তা করার, তাছাড়া চারু ধীরে ধীরে সোবহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। যেটা চারু নিজেও বুঝতে পারছিল। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন চারুকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে চারু একটু বেশিই ভালোবাসত, তাই সে অভির কথাই ভেবে যেত আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও চারু তার বিএফ এর সাথে কথা বলল অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোমান্টিকের কথা বলল। কথা বলে দেখে ঘড়িতে 11টা বেজে গেছে, কিন্তু সোহান এখনো বাসায় ফিরেনি। এত রাত সোহান কখনো দেরি করে না সেটা ভেবে চারু কিছুটা চিন্তিত ছিল। হঠাৎ ভাবতেই কে যেন রুমের কড়া নাড়ল। চারু গিয়ে দেখে সোহান। দরজা খুলে দিতেই সোহান মাতালের মতো বিছানা বসে পড়ল। চারু বুঝতে পারল সোহান নেশা করেছে, সাথে ভয় পেয়ে গেল না জানি আবার কি হয়। চারু গিয়ে সোহানকে জিজ্ঞেস করতে লাগলো, সোহান মাতাল অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে লাগলো। কিন্তু চারুর আওয়াজ তার নেশা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু অবাক হলো, কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচল এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ চারুর শাড়িটা গা থেকে পড়ে যায় আর সোবহানের চোখে পড়ে যায় চারুর কোমর। চারু সোহানকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই সোহান চোখ বুজে ফেলল। সোহান নিজেকে কোনরকমেই কন্ট্রোল করতে পারছিল না। একদিকে চারুর প্রতি প্রচণ্ড রাগ, তার উপর নেশা অবস্থায় রয়েছে। তবে সেটা কেন? পরে জেনে নেওয়া যাবে। চারু শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো। সোহান বিছানা থেকে উঠে চারুর পিছন থেকে শাড়ির ভিতর হাত দিয়ে কোমরটা চেপে ধরল। চারু আচমকা টের তাকিয়ে দেখে সোহান। সে বুঝতে পেরে সোহানকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। সোহান তাকে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরল। লিপস্টিকওয়ালা ঠোঁটটা তার ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরল। চারুর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরে মুখ লাগিয়ে সোজা বুকের ভিতর নিয়ে নিল। জোর করে ধরে আবার ঠোঁট কামড়ে ধরে বারবার কামড়াতেই থাকল। চারু সোহানকে ছাড়াতে না পেরে ওভাবেই চুপ করে চোখে পানি ফেলতে লাগল। সোহান চারুকে তার বুকের উপর শক্ত করে ধরে চারুর উপর অত্যাচার শুরু করে দিল, যেটা চারু চুপ করে সহ্য করে নিচ্ছিল। তার কিছু করার নেই তার তৈরি স্বামীকে আনন্দ দেবার জন্য। অনেকক্ষণ পর সোহান চারুর উপর পড়ে গেল। শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, চারু শুধু আমার, চারু শুধু আমার, কেউ চারুকে নিতে পারবে না। ঘুমিয়ে পড়লে চারু সোহানকে বালিশের উপর মাথা রেখে ঘুম পাড়িয়ে দেই। চারু কোনোরকমে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। সোহানকে তার পছন্দ না হলেও স্বামী হিসেবে ছাড়তেও পারে না। সকাল বেলা সোহান ঘুম থেকে উঠে দেখে পাশে চারু নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। বাইরে গিয়ে দেখে চারু রান্নাঘরে। সোহান রুমে এসে বসতেই চারু সোবহানের জন্য 1 কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাবার সময় সোহান চারুর হাতটা চেপে ধরল। চারু তার দিকে তাকাতেই। চারু রাতের ব্যবহারের জন্য দুঃখিত। নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটা তো তাদের হক। এটা বলে চারু চলে গেল। তবে সোহান বুঝতে পারল না আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিক্রেট রুমে চলে যায়। সকালের খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চারুর হাতে খাবারের প্লেট আর সেটা তাদের রুমের দিকেই আসছে। আজ চারু নিজের হাতে রান্না করে সোবহানের জন্য নিয়ে যাচ্ছে।
কিন্তু কেউ জানতেই পারল না এটার আসল কাহিনীটা কি। চারু খাবার নিয়ে রুমে গিয়ে সোহানকে ডাকতে থাকল। কিছুক্ষণ পর সোহান রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, এই একটু ছাদে গিয়েছিলাম। এই যে, নিন আপনার খাবার। কিন্তু আমি তো নিচে সবার সাথে নাস্তা করি। আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এটা বলে চারু নরম সুরে শোভানের সাথে কথা বলতে লাগল। শোভানের কাছে গিয়ে হাসিমুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়ল। কিন্তু সোহানকে কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। চারু খাবার প্লেটটা শোভানের সামনে এগিয়ে দিল আর খাওয়ার জন্য অনুরোধ করল। সোহান প্লেটটা এগিয়ে নিল। চারুকে দেখে মনে হচ্ছিল সে যেন কিসের অপেক্ষা করছিল। দেখে মনে হচ্ছিল তার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে। খাবারটা আজকে চারু নিজে রান্না করে এনেছে। চারু সোহানকে বারবার খাওয়ার অনুরোধ করছে আর সোহান খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। কিন্তু একবারও ভাবল না যে, কেন আজ চারু নিজে খাবার রান্না করল? কেন আজ চারু রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তার প্রতি এত নরম হয়ে আছে? কেন আজ সে এত খুশি মেজাজে আছে? তাহলে কি চারু আজ খাবারের সাথে তাহলে কি আজ চারু খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে? কিন্তু যদি কিছু মেশাই তাহলে তো শোভানের বিপদ। হ্যাঁ, চারু আজ শোভানের খাবারের সাথে অতি সাবধানে বিষ মিশিয়ে দিয়েছে। আর তার প্ল্যান মোতাবেক খাবার নিয়ে এসেছে। সোহান ভাত দেখে উঠে পড়ল। কি হলো, খাবার খাবে না? না, পেট ভর্তি রয়েছে। কিন্তু তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি। কে বলেছে? টেবিলের উপর তাকিয়ে দেখো। চারু টেবিলের উপর তাকিয়ে দেখে 2টা বার্গারের প্যাকেট। তার মানে সে এটাই খেয়েছে। সাথে সাথেই চারুর মন খারাপ হয়ে গেল। তার প্ল্যানটা কাজ করল না। খাবার নিয়ে মনে মনে নিন্দা করতে করতে চলে গেল। তবে সে আশা ছেড়ে দেয়নি। এখন না হয় বেঁচে গেল, কিন্তু কতদিন আমার হাত থেকে বাঁচবে? সোহান রেডি হয়ে নিতে লাগল। কোথায় যাচ্ছ? কেন অফিসে? এত তাড়াতাড়ি কেন? কে বলেছে এত তাড়াতাড়ি? ঘড়ির দিকে তাকিয়ে দেখছ? চারু চিন্তার ভিতরে সময় পর্যন্ত ভুলে গিয়েছে। সেও রেডি হয়ে নিল আর শোভানের সাথে বেরিয়ে পড়ল। সোহান চারুকে কলেজ নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আজকে সোহান তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু টিভি ছেড়ে দিল। ইতিমধ্যে চারুও চলে এসেছে। দুজনেই টিভির সামনে বসে টিভি দেখছিল। তখন সোহান চারুকে বলল, চারু, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। তুমি যাকে ভালোবাসো বিয়ের পরে কি তার সাথে দেখা করেছ? না, কেন? অবাক হয়ে তাকিয়ে। না, এমনিতেই জানতে ইচ্ছে করল। আপনি মাঝে মাঝে অদ্ভুত প্রশ্ন করেন। নিজেই তো অদ্ভুত, তাই এমন প্রশ্ন স্বাভাবিক। আজকে চলুন একটু ঘুরে আসি। কেন, কোথায় যাবে? একটু মার্কেটে যেতে হবে, যদি যেতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নাও। দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ল। লেকের পাশে গাড়ি থামিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগল। সন্ধ্যার সময় সবুজ ঘাসের বুকে হেঁটে গল্প করাটা একটা অপূর্ব বিষয়। কিছুক্ষণ গল্প করে হাঁটার সময় সোহান চারুর হাতে একটা ছোঁয়া দিল। চারু টের পেয়েও তেমন কিছু বলল না। এবার সোহান চারুর হাতটা চেপে ধরল। আর যা হবার তাই হলো। হাত না ধরে হাঁটা যায় না? একটু হাত ধরলে কি এমন ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে, কারণ হাত একটু আস্তে ধরতে হয়। সোহান আর কিছু না বলে আবার হাতটা ধরল। চারু তার দিকে তাকালেও সোহান এবার হাত ছাড়ল না। চারু ছোট্ট একটা হাসি দিয়ে হাঁটতে লাগল। সে ইচ্ছে করেই প্ল্যানটা করেছে, যেন সোহান তার প্রতি আরো দুর্বল হয়। কিন্তু সবসময় সব পদ্ধতি কাজ করে না। হঠাৎ চারু পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। প্রচণ্ড ব্যথার কারণে আর উঠতে পারল না। শেষ পর্যন্ত সোহান তাকে কোলে তুলে নিল। মনে হচ্ছিল সত্যিকারের ভালোবাসাটাই দুজনের ভিতর বিদ্যমান। সোহান চারুকে কোলে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকল। চারু এভাবে শোভানের কোলে, এটা ভেবে শোভানের বুক লজ্জায় মুখ লুকিয়ে নিল। সোহান একটা মুচকি হাসি দিয়ে চারুকে গাড়িতে বসিয়ে দিল। চারুর পায়ে ব্যথা হওয়ার কারণে তারা মার্কেটে যেতে পারল না। বাড়িতে এসে সেখান থেকেও চারুকে কোলে নিয়ে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল।
রাতে এক গ্লাস পানি নিয়ে একটা ব্যথার বড়ি নিয়ে সোহান চারুর কাছে গিয়ে বসল। এই নাও, হ্যাঁ করো, ওখানে রাখুন, আমি খেয়ে নিব। সোহান তবুও নিজে হাতে চারুকে ওষুধ খাইয়ে দিল। কয়েকদিন পর সোহান রাতে বসে কাজ করছিল, হঠাৎ চারু খাবার নিয়ে এলো। শোভানের সামনে রেখে দিল। এই নাও, খাবারটা খেয়ে নাও। আমি তো আজ ডিনার করেই এসেছি। কিন্তু তোমাকে বলতে ভুলে গিয়েছি। চারু আবারও শোভানের দিকে রাগী লুক নিয়ে তাকালো। আজকেও খাবারে বিষ মিশালো, কিন্তু কাজ হলো না। আগের মতোই আবারও নিরাশ হয়ে ফিরে গেল। এভাবে সে প্রায়ই খাবারের সাথে বিষ নিয়ে আসতো, কিন্তু প্রতিবারই সোহান এড়িয়ে যেত। চারুর সন্দেহ হতো, কিন্তু কিছু বলতে পারত না, কারণ ব্যাপারটা শুধু সেই জানত। তবে চারুর মেজাজটাও অন্যরকম হয়ে গিয়েছে। আগের মতো এখন আর ততটা খারাপ আচরণ করে না, কিন্তু সাথে সাথেই রেগে যায়। রাত জেগে অভির সাথে কথা বলার পরিমাণটাও বেড়ে চলেছে। তবে সে সবসময় অভির কাছে মিথ্যা বলতো যে সোহান তাকে এখনো স্পর্শ করেনি। প্রায় 2 মাস হয়ে এলো, আর বাজি অনুযায়ী শোভানের হাতমায় কয়েকদিন রয়েছে। রাতে সে ইচ্ছা করেই চারুর হাতে রান্না খেতে চাইল। সোহানকে আজ অনেকটাই বিষণ্ণ দেখাচ্ছে। কারণ গতকাল চারু অভির সাথে হোটেল আবারও দেখা করেছে, আর সেটাই সোহান একদম ভেঙে পড়েছে। চারু কিছুটা অবাক হলেও সুযোগটা হাতছাড়া করতে চাইল না। যদিও তার মন অনেক বাধা দিচ্ছিল, কারণ চারু পুরোটা পাল্টে গিয়েছে। তবুও সে ভালোবাসার কাছে হেরে গেল, আর রান্না করে খাবারে খুব সাবধানতার সাথে বিষ মিশিয়ে দিল। তাছাড়া আজকে শোভানের অনেকটা মাথা ব্যথাও ধরেছে। রাত 9টা বাজে, হাতে খাবার নিয়ে চারু রুমের দিকে রওনা দিচ্ছে। চারুর হাতটা কাঁপছে। আর পুরো শরীর ঘেমে যাচ্ছে। কোন রকমে রুমে গিয়ে খাবারটা টেবিলের উপর রেখে দেই। দেখে সোহান বিছানায় শুয়ে রয়েছে। চারু গিয়ে সোহানকে ডাক দিতেই সোহান বিছানা থেকে উঠে পড়ে। আজ সোহানকে দেখে মনে হচ্ছে অনেকটা কষ্টের ভিতর রয়েছে। সোহান উঠে ফ্রেশ হয়ে এলো। এসে চারুর দিকে হাসিমুখে তাকালো, যেটা দেখে চারুও হাসির অভিনয় করল। চারু সোহানের প্লেটটা সঠিক জায়গায় রেখে দিল। সোহান খাবারটা দেখে চারুর চারপাশে ঘুরতে লাগলো, যেটা দেখে চারু ভয় পেতে লাগলো। চারু ভাবল, তাহলে কি সোহান টের পেয়ে গিয়েছে? খাবারটার দিকে তাকিয়ে, চারু, খাবারে তো কিছু মেশানো নেই। কি বলছেন? খাবারে আবার কি মেশাবো? ভয়ে ভয়ে, ও চারু, তুমিও না। আচ্ছা চলো, মজা করছিলাম। সোহান চারুকে নিয়ে টেবিলে বসে পড়ল। চারুর অবস্থা বেগতিক। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে। সোহান প্লেটটা এগিয়ে নিল, তাকে দেখে মনে হচ্ছিল যেন খুশি আর আনন্দের সাথে খাবার খাবে। চারু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বাজি অনুযায়ী তো আমি তোমার ভালোবাসা জিততে পারিনি। কিছুদিন পর হয়তো তোমাকে ছেড়ে যেতে হবে। তাই খাবারটা যদি তুমি খাইয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। না মানে ঠিক আছে। আমতা করে। চারু সোহানের কথা শুনে অবাক হয়ে প্লেটটা এগিয়ে নিল। সোহান তাকে একদম কাছে টেনে নিয়ে হ্যাঁ করে রইল। চারু যেহেতু সুযোগ পেয়েছে তাই হাত ছাড়া করতে চাইল না। এই বিষ কমপক্ষে 6 ঘন্টা পর কাজ করবে, তাই কোনো সন্দেহ থাকবে না। চারু প্লেট থেকে বিষ মাখা ভাত সোহানের মুখের দিকে এগিয়ে দিচ্ছে, আর সোহান হ্যাঁ করে চারুর দিকে তাকিয়ে আছে। সোহানের চোখটা টগবগে লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। চারুর হাতটা থরথর করে কাঁপছে। তবুও তার হৃদয়টা একদম কঠোর হয়ে আছে। চারু সোহানের মুখে ভাত পুরে দিল, একবারও ভাবল না এটা তার 3 কবুল সাক্ষী রেখে বিয়ে করা স্বামী। চারু ভাত মুখে দিতেই সোহান সেটা ঢোক গিলেই। গল্প বাসর রাত। বাসর রাত, পর্ব 6 এবং শেষ পর্ব। সোহান খাবারটা গিলেই। চারু, খাবারটা অনেক মজার হয়েছে। নিজের হাতে বানিয়েছি। মাথা নিচু করে। শোনো চারু, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। চারু, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিকমতো। আর কারো কথাই কোথাও যাবে না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না। যদি আর নাই বলতে পারি? এই যে, আমার পরি, আমি যদি না থাকি তাহলে তুমি তোমার সেই প্রেমিককে বিয়ে করে নিও। কি হলো তোমার?
জানো তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, তাই ভাবছি তোমাকে আর কষ্ট দিব না। আমাদের যেদিন একজন থাকবে না তখন তার বেদনায় কখনোই কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতে প্রথম খাবার খেলাম তাই চোখে জল চলে এসেছে। চারু তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? চারু আর কিছুই বলতে পারল না। মাথা নিচু করে বিছানায় বসে সোহানকে তার কোলে মাথা রেখে শুইয়ে দিল। চারু হাতটা একটু ধরবে? ঠিক আছে ধরেছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানো? কারণ আজ আমার ভালোবাসার সেরা উপহারটা নিজের প্রিয়জনের থেকে পেয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি উপহার? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমাতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে ঘুমাতে মন চাইছে না। তাই তোমার কোলেই না হয় শেষ ঘুমটা পেয়ে নিই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরো কিছু দিব, কিন্তু সেটা বলবো না, যেটা পেয়ে তুমি খুব খুশি হবে হয়তো। কারণ আমার ভালোবাসাটা তো তোমার ভিতর নেই। সোহান আরো কিছু বলতে গিয়েও বলল না। শুধু চোখের জল ফেলছিল আর নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটা দেখছিল। ধীরে ধীরে সোহান চারুর কোলে ঘুমিয়ে পড়ে। চারুর ব্যবহার কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই। যে যদি এখন সোহানকে বাঁচাতে যায় তাহলে সোহান বেঁচে গেলে তাকে হয়তো সোহান মেরে দিবে, এই ভয়ে সে মুখ বুজে রইল। চুপিসারে সোহানকে বিছানায় রেখে অভিকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। সোহান নীরবে ঘুমিয়ে যাচ্ছে, রাত পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। ধীরে ধীরে শোভানের মুখ দিয়ে লালা বের হতে শুরু হলো আর শোভানের ছটফট করাটা বেড়ে গেল। তবুও বুঝেও চুপ করে বিছানায় পড়ে থাকল। কিন্তু চারু যাবার সময় দরজা ভুল করে খুলে রেখে চলে যায়। আর বাড়ির কাজের লোক হঠাৎ এটা দেখে কি যেন মনে করে রুমের দিকেই এগোতে থাকে। রুমে পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তে এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে সোহানকে নিয়ে হাসপাতালে রওনা হয় আর চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওদিকে চারু তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না। তার পা যেন আর যেতে চাইছিল না। বিছানায় বসে আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার মনটা কেমন যেন হাহাকার করছিল। কেমন যেন তার শোভানের প্রতি খুব মায়া হতে লাগল। হাসপাতালে সোহানকে তাড়াতাড়ি নিয়ে অপারেশন রুমে ঢুকিয়ে দেই। ডাক্তাররা ওই মুহূর্তে কিছু বলতে পারছিল না। পুরা শহর এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে চারুর কাছে ফোন আসতে লাগলো। চারু ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে। হাসপাতালে গিয়ে শোভানের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই চারুকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অভির সাথে পরের দিন পালানো ঠিক করে নিয়েছে। চারু বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে সোহানকে বলল, আমাকে মাফ করে দিও সোহান। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে নিতে লাগল। তার প্ল্যান সকাল হলেই পালানো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায় যেন কিছু একটা বাঁধল। তাই সে তাকিয়ে দেখে বিছানার তলে একটা বাক্স। চারুর মনে পড়ল এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে সোহানকে রাখতে দেখেছিল। সে বাক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গিয়েছে সেটা। চারু ধীরে ধীরে বাক্সটাই হাত দিল। টপ করে খুলতেই অবাক হয়ে যাই। সেটার ভিতর আর কিছু না, শুধু চারুর বিভিন্ন জিনিসপত্র, যেটা সোহান খুব যত্নে রেখে দিয়েছিল। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চারুর টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি শোভানের সিগারেট রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে, যেটাতে চারুর ছবিতে ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক্স জিনিস রয়েছে। চারু গিয়ে শোভানের কম্পিউটারটা অন করল। তাকিয়ে দেখে কয়েকটা ফাইল এখনো সামনে রয়েছে। একটা ফাইলে চাপ দিতেই তাকিয়ে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরের পর্দায় চলে এসেছে। তাদের নিজের রুমের দৃশ্যও চলে এসেছে আর সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে। চারু এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে সোহান তাকে সবসময় ফলো করে? কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গা খুঁজল কিন্তু ক্যামেরা পেল না।
হঠাৎ তার রুমের বাল্বের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে বাল্ব খুলেই দেখে বাল্বের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্নাঘরে বিষ মেশাতো তখন সেটা সোহান দেখত, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবে চারুর শরীর শিউরে ওঠে। আবার গিয়ে মনিটরের আরেকটা ফাইল ওপেন করতেই দেখে কিছু রেকর্ড রয়েছে। একটা চালু করতেই কণ্ঠটা তার খুব চেনা চেনা লাগলো। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কণ্ঠটা তারই ছিল। আর তার অভির সাথে যত কথা হয়েছিল সবই শোভানের কাছে রয়েছে। ধীরে ধীরে সবকিছু দেখে নেই। এমনকি সোহান কিভাবে রাতে ছটফট করেছিল, কাটিয়েছিল, সেটার ভিডিও দেখল। সবকিছু দেখে বিছানায় বসে পড়ে তার শরীর ঘেমে ভিজে গিয়েছে। সে কি করবে বুঝতে পারছিল না। সোহান তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে যায়নি? কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত? চারু কেমন যেন বাক্যহীন হয়ে গিয়েছিল। তার মানে সোহান কাল জেনে শুনেই খাবারটা খেয়েছিল। সে এখন বুঝতে পারছিল কেন সোহান তার উপর মাঝে মাঝে অত্যাচার করত। সে যেদিন অভির সাথে প্রেম আলাপ করত সেদিন সোহান সেটা সহ্য করতে পারত না, তাই নেশা করে চারুর উপর তার প্রতিশোধ নিত, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেই ঘুমাত। চারুর তখন শোভানের সাথে বেরানো, রাগারাগি, হাত ধরে হাঁটা, আর একসাথে গল্প করাটা খুব মনে পড়ছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেও এমনভাবে ভালোবাসতে পারে তাকে তার কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। চারুর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উকিল বাবুর ফোন। চারু ফোন কানে নিয়ে চুপ করে রইল। চারু, তুমি দুপুরে চলে এসো, তোমার ডিভোর্স পেপার রেডি। সোহান নিজেই এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয় তোমার এটা করা উচিত না। সোহানকে হাসিমুখে দেখলেও ওর চোখে আমি ঠিকই জল দেখেছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল চারুর। নিজেকে আজ চারুর অপরাধী মনে হচ্ছিল। এই সেই মেয়ে যে কি না এভাবে এড়িয়ে চলেছে সোহানকে ছেড়ে। এই সেই মেয়ে যে বিবাহিত হয়ে তার স্বামীকে ধোঁকা দিয়েছে। এই কি সেই মেয়ে যার ভালোবাসা পাবার জন্য নিজের জীবন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে চারু হারে হারে বুঝতে পারছিল সোহানকে হারানোর বেদনাটা। ধুর, এই মেয়ে হচ্ছে এক নাম্বার প্রতারকম, তাই বেশি ইমোশনাল হব না, কষ্ট হতে পারে। চারুর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছিল, ইচ্ছে করছিল সোহানকে গিয়ে আপন করে নেই, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশন রুম থেকে মুখ নিচু করে বের হলো। সবাই ডাক্তারের এমন কারণ দেখে ডাক্তারকে ঘিরে ধরল, আর যেটা শুনল সেটার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল, সোহানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাতে আর বিষের মিশ্রণে পুরা স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। হয়তো পাগলও হয়ে যেতে পারে। চারু ওভাবেই হাসপাতালের দিকে দৌড় দিল। কিন্তু এখন আর দৌড়ে লাভ কি? যা হবার তা তো হয়েই গিয়েছে। যেতে যেতে চারুর পা কেটে গেল, কিন্তু তবুও চারু থামছিল না। হাসপাতালে গিয়ে তার হার্টবিটটা বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে ওভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল। 2 মাস পর। এই কোথায় যাও, এদিকে এসো বলছি। না না, আমি খাবো না, আমি এখন খেলবো। আগে খেয়ে নাও, তারপর খেলবো। চারু হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান লাফাতে লাফাতে এসে চারুর পাশে বসল। হ্যাঁ, ডাক্তারের কথাটা ঠিকই ছিল। আজ সোহান পাগল হয়ে গিয়েছে, তবে একটা জিনিস এখনো ভুলতে পারেনি, আর সেটা হলো চারুকে। এখনো সে চারুকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সবসময় তার সাথেই থাকবে। খাবার শেষে সোহান চারুর কোলে মাথা রেখে পুতুল নাড়ছিল। আর চারু চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে জল ফেলছিল। সে আজ শোভানের কাছে হেরে গিয়েছে। তবে সে ভালোবাসাটা কি সেটা বুঝে নিয়েছে। সে সোহানকে আর হারাতে চাই না। বিকেল বেলায় ঠিক আগের মতোই চারু কোলে মাথা রেখে পাগলামি করছে সোহান, আর চারু তার মাথাটা নেড়ে দিচ্ছে আর চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছে। সেদিন আর আজকের পার্থক্য হলো ভালোবাসা। চারু শোভানের বুকে মাথা রেখে বলল, কখনো তোমায় আর ছেড়ে যাব না। সমাপ্ত।